फ्रेंड्स बुझते पारछो कि परिमाणे ভিড় হয়ে গেছে গেটে। गाइस फॉलो करो इधर पे, ठीक है, और तुम इधर पे भी फॉलो कर सकते हो। সেই দিন টাইম ছিল রাত 10টা। আমি পৌঁছে গেছিলাম পাটনা জংশনে। পাটনা আমি এসেছিলাম একটাই উদ্দেশ্যে, আমার এখানে এক্সাম ছিল। এক্সাম দেওয়ার পর পরের দিন সকালে ট্রেন ধরার জন্য পাটনা জংশনে আমাকে এক রাত অপেক্ষা করতে হয়েছিল। আমি এখন পাটনা জংশনের বাইরে রয়েছি, আর এখানে প্রচুর অটো দাঁড়িয়ে রয়েছে। অনেকটাই বাইরে চলে এসেছি হাঁটতে হাঁটতে। তেমন কোনো রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি না যে খোলা রয়েছে, সেই জন্য বেশি দূর আর যাবো না, আরও একটু খোঁজাখুঁজি করবো, দেখা যাক কী হয়। বাইরে একটা রেস্টুরেন্টে আসলাম, ভাগ্যিস খাবার পাওয়া গেছে এত রাতে। আমি বাড়িতে একটু রাতে ভাতই খাই, সেজন্য ভাতই খাবো। আর অনেক কিছুই পাওয়া যায় এখানে। 70 টাকা নেবে বললো, যেমন ডালের সাথে সবজি এরকম কিছু দেয়, দেখা যাক কী কী দেয়। দেখি ওটা 70 টাকা নিয়েছে। আর ডাল দিয়েছে, স্যালাড, আর এখানটা সবজি দিয়েছে পটল আলু, আর আলু ভাজা দিয়েছে, আর পাঁপড়। সব জায়গায় যেমন আর কি দেয়, খেয়ে নি তাহলে। খাওয়া হয়ে গেল মোটামুটি, যা খেলাম। কালকে সকালে তো তাড়াতাড়ি ট্রেন ধরতে হবে, এই জন্য ফের আগে থেকেই দুটো কেক কিনে রাখলাম, আর স্প্রাইটটা এখন খেয়ে নেবো। ফ্রেন্ডস, এটা যে কোথায় খাবো সেটাই খুঁজে পাচ্ছি না। যেখানে আছে সেখানেই শুধু সাউন্ড আর সাউন্ড। প্ল্যাটফর্মে এসে কোল্ড ড্রিঙ্কসটা খাওয়ার পর ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম প্রায় তখন বেজে গেছে রাত 11:52। যতই ধীরে ধীরে গভীর রাত হচ্ছিল ততই আমার শরীর থেকে যেন এনার্জি কমছিল, যার ফলে আমার চোখে গভীরভাবে ঘুম নেমে আসছিল। এইভাবেই সেদিন পাটনা জংশনে সারা রাত কাটিয়েছিলাম ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে। অনেকটা সময় ধৈর্য ধরে অতিক্রম করার পর হঠাৎ করে দেখতে পেলাম ঘড়ির কাঁটায় বেজে গেছে 4:51, এবং কিছুক্ষণ পরেই শুনতে পেলাম আমার ট্রেনের অ্যানাউন্সমেন্টটা। गाड़ी संख्या 120224 पटना हावड़ा जन शताब्दी एक्सप्रेस प्लेटफॉर्म नंबर 5 पर खड़ी है। निर्धारित समय থেকে 40 মিনিট আগে অ্যানাউন্সমেন্ট করলো 12024 পাটনা হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস। রাতে তো ঘুম হয়নি, বুঝতে পারছো, বাইরে থেকেছি। 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছি, আমি 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। আজকে সকাল সকাল জার্নি শুরু হয়ে গেল পাটনা থেকে হাওড়া পর্যন্ত জনশতাব্দী এক্সপ্রেস। এটা 6, এদিকে 7, মানে আমাকে আরও আগে যেতে হবে। টোটাল 10টা প্ল্যাটফর্ম রয়েছে পাটনা জংশনে, অনেক বড় জংশন এটা। ট্রেনটি পাটনা থেকে ছাড়ার টাইম আছে 5:30-এ, এবং হাওড়া জংশনে গিয়ে পৌঁছাবে দুপুর 1:25-এ। টোটাল টাইম লেগে যাবে এই ট্রেনের 7 ঘন্টা 55 মিনিট, প্রায় 8 ঘন্টা কাছাকাছি সময় লেগে যাবে যেতে। যেহেতু এটা জনশতাব্দী এক্সপ্রেস, তাই এর টোটাল সেকেন্ড সিটিং কোচ আছে 17টা, এবং চেয়ার কার কোচ অর্থাৎ এসি চেয়ার কার কোচ আছে মাত্র 3টি, আর মাত্র একটাই আছে জেনারেল কোচ অর্থাৎ ডিএল কোচ। ডিএল কোচ অর্থ হলো লাগেজ, ব্রেক অ্যান্ড জেনারেল কোচ একসাথে করা থাকে। পার্সোনাল উইথ ডিসেবিলিটি পার্সন, একটা কোচের মধ্যে এতগুলো ডিভাইড করা রয়েছে। এই জনশতাব্দী এক্সপ্রেসের কিছু কোচ রয়েছে আরসিএফ এলএইচবি রেক, আর কিছু কোচ রয়েছে আইসিএফ এলএইচবি রেক। এই যে ব্লু কালার দেখতে পাচ্ছ, এটা হলো আইসিএফ বানিয়েছে এলএইচবি টেকনোলজিতে। ট্রেনটি টোটাল ডিস্টেন্স কভার করবে 530 কিলোমিটার, এবং তার মধ্যে আছে 14টা হাউস স্টেশন। আমি যখন ধানবাদ গেছিলাম তখনও দেখেছিলাম এরকম কিছু মহিলা এইগুলো বিক্রি করছিল। জানি না এখানেও এটা কি বিক্রি করছে, এগুলো কোনো গাছের ডাল হবে। টাইম এখন 5:15, আর 15 মিনিট বাকি রয়েছে। তাহলে চলো কোচের ভিতরে ওঠা যাক। প্রবেশ করছি এখন আরসিএফ এলএইচবি সেকেন্ড সিটিং চেয়ার কার কোচ। এটাই হলো আমার সিট। 38 লেখা রয়েছে, দেখতে পাচ্ছ। 38 মিডিল, যদিও এখনো কেউ আসেনি, এই জন্য আমি উইন্ডো সাইডে বসবো। এত কোচ নাম্বার দেখাচ্ছে, আমি নিজে এসে ভুল করে ফেলেছি। একজন এসেছিল ওখানে আমার সিটের ওখানে, আমি বললাম যে এটা D12, না বলে উনি বললেন D13। আমি শেষে দেখলাম ভুল বলেছি। ভেবেছিলাম যে আমার আরসিএফ রেক পড়েছে সেকেন্ড সিটিং কোচের, কিন্তু আমার সেই আগের মতনই কোচ পড়েছে। আমি যে কোচে ছিলাম ওটা হলো আরসিএফ এর তৈরি, আর এখন যেটা উঠবে এটা হচ্ছে আইসিএফ এর তৈরি। আইসিএফ এর চেয়ার কার কোচটা অতটা ভালো লাগে না, কিন্তু আইসিএফ এর যে নর্মাল একটা কোচ আছে ওটা খুবই ভালো লাগে। এই হলো আমার আসল কোচ, দেখতে পাচ্ছ D12 লেখা রয়েছে। চলো ভিতরে ওঠা যাক, আবার দেখানো যাক নতুন করে। এই হলো চেয়ার কার কোচ, আর খুবই কনজাস্টেড টাইপের, একদম ভালো লাগে না এরকম। আর আগে যে কোচটা দেখালাম ওটা কিন্তু অনেকটাই ফ্রি ছিল স্পেস। দেখি এই ফার্স্ট টাইম যাবো এরকম চেয়ার কার টাইপের কোচে। 38 মিডিল আমার, আর উইন্ডো 37, আর 39 হলো যে এল সিট পয়েন্ট, আর মিডিল সিট পড়েছে। কিন্তু দেখি এখন তো ফাঁকা রয়েছে, উইন্ডো সাইডে বসছি। এখানে তো এসে দেখলাম একটা টেবিল পাতা রয়েছে, কিন্তু টেবিলে তো কিছু খেতেও দেয়নি দেখছি। বন্ধ করে দিই এটা। বাহ, প্যাডেল রয়েছে একটা পা দেওয়ার জন্য, আর ওয়াটার বটল সকেট রয়েছে যেখানে ওয়াটার বটল রাখতে পারবো। আমি ট্রেনে ওঠার আগে থেকে দুটো কিনেছি এরকম,
15 টাকা করে নিয়েছে। রেনলির দুটো কিনেছে 30 টাকা নিয়েছে। তো এটা কি আমি ওখানে রেখে দেবো? মাথা খারাপ, ওরা নোংরা জায়গাগুলো, এই জন্য আমি এটা ব্যাগে রেখে দেবো। আমি ফার্স্ট টাইম এই কোচে উঠলাম, মানে অনেক কোচে উঠেছি কিন্তু আইসিএফ এর সেকেন্ড সিটিং কোচ এলএসবি টেকনোলজিতে চেয়ার কার কোচ, এটাই ফার্স্ট টাইম উঠলাম। আর তাছাড়াও আইসিএফ এর আরেকটা কোচ আছে যেটা হচ্ছে নর্মাল কোচ। আমি ধৌলি এক্সপ্রেসে যখন গেছিলাম সেটা কিন্তু আইসিএফ এর তৈরি ছিল, ওটা হলো আইসিএফ এর নর্মাল কোচ, মানে সোফা টাইপের সিট গুলো, আর খুব স্পেস, বড় বড় জায়গা। আর এতে চেয়ার কার সিট গুলো ভালো, কিন্তু ব্যাপারটা হলো যে কনজেস্টেড টাইপের জায়গা হওয়ার কারণে আমরা খুব সহজে চলাফেরা করতে পারবো না। বিশেষত আমার খুব প্রবলেম হবে, কারণ আমি তো বারবার একবার এদিকে এদিক করবো, সবসময় তো বসে থাকতে পারবো না, এই জন্য। ট্রেন একদম সঠিক টাইমে ছেড়ে দিয়েছে। আমি এখন খুঁজে বেড়াচ্ছি কোথায় এখন উইন্ডো সিট পাবো। আর ব্যাপারটা হয়ে গেছে মিডল সিট, আমার ভিডিও করতে প্রবলেম হয়ে যাবে। ট্রেনটি তার ডিপার্চার টাইম সকাল 5টা 30-এ পাটনা জংশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে তার পরের গন্তব্যস্থল পাটনা সাহেব যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই ট্রেনটি হলো পাটনা জংশন থেকে হাওড়া যাওয়ার দিনের প্রথম ট্রেন। পৌঁছে গেলাম। এই ট্রেনের প্রথম স্টেশন পাটনা সাহেব। এটা হলো ইস্ট সেন্ট্রাল রেলওয়ের দানাপুর ডিভিশনের মধ্যে পড়ে। পাটনা সাহেবের আগের নাম ছিল বেগমপুর সাহেব। বেগম সাহেবের স্মৃতির উদ্দেশ্যেই নাম রাখা হয়েছিল বেগমপুর স্টেশন। এই পাটনা সাহেবে রয়েছে শিখদের তাকাত শ্রী পাটনা সাহেব হর মন্দির। ফ্রেন্ডস, পাটনা সাহেবের পর পরবর্তী এর হল স্টেশন হলো বখতিয়ারপুর জংশন। এখন এসে পৌঁছলাম বখতিয়ারপুর জংশন রেলওয়ে স্টেশন। এটা হলো এই ট্রেনের প্রথম জংশন রেলওয়ে স্টেশন হল্ট। এই বখতিয়ারপুর জংশনের নামকরণ করা হয়েছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নাম অনুসারে। বখতিয়ারপুর অবস্থিত বিহারের পাটনা ডিস্ট্রিক্টে এবং ইস্ট সেন্ট্রাল রেলওয়ের দানাপুর ডিভিশনের মধ্যে পড়ে। ফ্রেন্ডস, এই বখতিয়ারপুর জংশন থেকে নালন্দা, বিহার শরীফ আর রাজগীর এই লাইনগুলো চেঞ্জ হচ্ছে এবং এখান ওই জায়গাগুলো যেতে গেলে এখান থেকে ট্রেন চেঞ্জ করতে হয়। এছাড়াও বখতিয়ারপুর তিলয়া লাইন রয়েছে এবং আসানসোল পাটনা সেকশন লাইন রয়েছে। আমরা ছাড়ছি এখন বখতিয়ারপুর জংশন। এর পরের হল স্টেশন হলো বার। আমরা ছাড়লাম এখন বখতিয়ারপুর জংশন, আর বখতিয়ারপুরের পর এবার বললাম যে বার ঢুকবে। বখতিয়ারপুর থেকে বারের ডিস্টেন্স হলো 18 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে। সময় লেগে যাবে এখানে 10 থেকে 15 মিনিট। বখতিয়ারপুর থেকে বারের মাঝে টোটাল 4টে হল স্টেশন রয়েছে। আমি ট্রেনে ওঠার আগেই কিছু ফুড কিনে রেখেছিলাম। আমি দেখেছিলাম কালকে রাতে, যখন আমি বললাম যে দেরি হয়ে যাবে এই জন্য আমি আগে থেকে কিনে রেখেছিলাম যাতে বাইরে না বেরোতে হয়। এই যে ফ্রেন্ডস 10 টাকা নিয়েছে এই কেকটা, এখন খেয়ে নেবো। খুব খিদেও পেয়ে গেছে, সে কালকে রাতে খেয়েছি, আর যেহেতু ট্রেন ট্রাভেল করছি খিদে তো একটু পাবে বেশি। যখন বখতিয়ারপুর জংশন ঢুকেছিল তখন তারপরে বলেছিলাম বার আসবে। ফ্রেন্ডস, বার তো চলে এসেছিলো কিন্তু আমি তখন খাচ্ছিলাম, আমি বুঝতে পারিনি যে বার তাড়াতাড়ি চলে আসবে। যাই হোক ফ্রেন্ডস, বার পেরিয়ে চলে এসেছি এখন মোকামা স্টেশন। আর এই মোকামা স্টেশন হলো পাটনা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে ইস্ট সেন্ট্রাল রেলওয়ের দানাপুর ডিভিশন। আর এই মোকামাতে ফ্রেন্ডস ওগুলো থেকে কিন্তু এই মোকামাতেই শহীদ হয়েছিলেন। মোকামা স্টেশনে 6:45 টাইম ছিল, 6:59 এসে ঢুকলো। প্রায় 14 মিনিটের কাছাকাছি লেট করেছে ট্রেনটা। আমি নামার পর অন্য কম্পার্টমেন্টে উঠে পড়েছিলাম, D14 এটা আমারটাই চলে যায় আবার। বাপরে ফ্রেন্ডস, এত ভিড় জনশতাব্দীতে।
মোকামা ছেড়ে এখন পৌঁছে গেলাম হাতিদা জংশন। আর হাতিদা জংশনের অবস্থা দেখো, মানে প্যাসেঞ্জারের কথা বলছি, প্রচণ্ড ভিড় হচ্ছে মনে হচ্ছে। যারা জেনারেল কম্পার্টমেন্ট উঠবে তারাও মনে এখানে উঠে গেছে, যেহেতু এটা জেনারেল কম্পার্টমেন্ট নেই, তারাও এখানে এসে ভিড় করছে। এটা হলো ইস্ট সেন্ট্রাল রেলওয়ে, কিন্তু এই যে প্ল্যাটফর্মগুলো কালারগুলো অন্যরকম। আমাদের ওখানকার যে উপরে শেড থাকে দেখতে পাচ্ছ, এটা কেমন গ্রে গ্রে টাইপের কালার, আমাদের ওখানে ব্লু ব্লু টাইপের কালার থাকে। সব কিছু কেমন অন্যরকম লাগছে। এটা পুরো জ্যাম হয়ে গেছে দেখতে পাচ্ছ। হ্যাঁ, কী করে উঠবো? ফ্রেন্ডস, বুঝতে পারছো কি পরিমাণে ভিড় হয়ে গেছে গেটে। সবই হ্যাঁ শর্ট ডিস্টেন্স যাবে, মানে সামনে তো নেমে যাবে, এই জন্য তো অতটা ভিড় নেই। তবে গেটের মুখে অনেকটাই ভিড় রয়েছে, সবাই লোকাল প্যাসেঞ্জার উঠেছে। আগে বললাম জেনারেল কম্পার্টমেন্ট নেই এই জন্য। হাতিদা জংশন ছাড়ছি, এরপরে হলো লোকেশপাড়া জংশন। ডিস্টেন্স হলো প্রায় 25 কিলোমিটার, সময় লেগে যাবে এখান থেকে 8 ঘন্টার কাছাকাছি। আর মাঝে প্রায় ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে 7টা। পাশে দেখতে পাচ্ছ এদিকে একটা কাকু রয়েছে, এদিকে একটা কাকু আছে। আপনার জায়গা হাওড়া জায়গা? ও, আমি তো হাওড়া যাবো, তাহলে পুরো টাইমটাই কাকুর সাথে কাটাতে হবে। हम जो बोल रहे हैं आप समझ में आएगा क्या बोल रहे हैं? চলিয়ে জলদি চলিয়ে। এখন পৌঁছলাম লক্ষ্মীসরাই জংশন। লক্ষ্মীসরাই ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত, ইস্ট সেন্ট্রাল রেলওয়ে দানাপুর ডিভিশন। আর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছ, পুরো ফাঁকা একটা প্ল্যাটফর্ম, একদম কোনো শেড নেই। ওয়েদার প্রচণ্ড খারাপ। লক্ষ্মীসরাইতেও 21 মিনিটে লেট করে গেল ট্রেনটা। লক্ষ্মীসরাই থেকে আসানসোল পাটনা সেকশন লাইন রয়েছে, আর কিউল বারুণী সেকশন লাইন রয়েছে। ওদিকে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে, ও ছেড়ে দিল যা। ওটা হচ্ছে গয়া এক্সপ্রেস, হাওড়া থেকে ছেড়ে আসছে, গয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছে। ফ্রেন্ডস, এই যে এই ট্রেনটার কথা বলছি, হাওড়া গয়া এক্সপ্রেস, এখন গয়ার দিকে যাচ্ছে ট্রেনটা। লক্ষ্মীসরাইতে 2 মিনিটের মাত্র হল্ট রয়েছে, কিন্তু অনেকক্ষণই হল্ট দিয়ে দিয়েছে ট্রেনটা। প্ল্যাটফর্মের লেন্থ তো খুব কম। পিছন দিকে যে কোচগুলো রয়েছে দেখতে পাচ্ছ, ওটা কিন্তু এই প্ল্যাটফর্মের মধ্যে আসতেই পারিনি, অনেকটা সামনের দিকে এগিয়েছে। কিন্তু আমি বললাম না, প্ল্যাটফর্মের লেন্থ অনেকটাই কম। পিছনের অবস্থা দেখো, পিছনে কিন্তু রিজার্ভেশন কোচ স্টপ, আর সামনে আছে ডিএল কোচ, যেটা আনরিজার্ভ কোচ আছে। একটা পাইপ থাকে ওই দেখতে পাচ্ছ ট্যাঙ্কের সাথে, ওটা খুলে গেছিলো, ওটা বন্ধ করলো। লক্ষ্মীসরাইতে আসার পর যেমন গরম তেমন লেট হয়ে গেল এখানে। লক্ষ্মীসরাইয়ের পর জামুই বলে একটা স্টেশন ছিল, তো ওটা স্কিপ করে চলে এসেছি। তখন আমার ঘুম পেয়ে গেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম, তাই ভাবলাম না নামবো না, তেমন কোনো ইম্পর্টেন্ট স্টেশন না। আর এটা হলো ফ্রেন্ডস ঝাঝা স্টেশন, জামুই ডিস্ট্রিক্টের ঝাঝা স্টেশন। এখান থেকে নতুন একটা লাইন এক্সটেনশন করা হচ্ছে ঝাঝা থেকে নিউগিরিদি পর্যন্ত। ঝাঝাতে 8:21 টাইম ছিল, 5 মিনিটের হল্ট আছে এখানে, 8:26 ছাড়বে। ঝাঝা স্টেশনে অনেক টিটি ছিল দেখলাম, যত আনরিজার্ভ টিকিট কেটে উঠেছিল সবাইকে নামিয়ে দিয়েছে। আর ফুল চেক করলো গাড়িটা একদম পুরো। আমাকে চেক করি না, দেখলে বুঝতে পারি যে কার রিজার্ভেশন আছে কি নেই। পিছনের ওই ছেলেগুলো এখানে উঠছিল, আমি বললাম যে টিটি উঠছিল, তা ওদেরও ভালো হলো, আমারও ভালো হলো। প্রচণ্ড ভিড় ছিল, গেটে দাঁড়িয়ে ভিডিও করতে পারছিলাম না। অবশ্য গেটে দাঁড়িয়ে অতটা ভিডিও করি না, কিন্তু কিছু কিছু সময় করতে হয়। এই যে সিটগুলো দেখতে পাচ্ছ, এই সিটগুলো কিন্তু ব্যাকপোস্ট সিস্টেম। এখানে একটা লিভার রয়েছে, এই লিভারটাকে যদি এরকম আগে পিছিয়ে করা হয় তাহলে কিন্তু এটাকে এই পিছন দিকে আনা যাবে। আর হ্যান্ড হোল্ড রয়েছে এখানে হ্যান্ড রাখার জন্য। অনেকক্ষণ পর উইন্ডো সাইড সিট পেলাম, যেহেতু এই কাকুটা যশোদী স্টেশনে নামবে, মানে নেক্সট স্টেশন। তো আমি বললাম যে আমাকে এই সিটটা দিতে, আমি এত ভালো ভিউ যাচ্ছে আর ঠিক মতো ভিডিও করতে পারছিলাম না মিডল সিটে বসে। আর যশোদী জায়গা না, জানলা থাকে সিটের মতন আরামই আলাদা, অন্যরকম ব্যাপার আছে। আর যেহেতু এটা এমন ভাবে সিটিং অ্যারেঞ্জমেন্টটা করা রয়েছে, কিছু সিট জানলা থাকে, কিছু সিট এইরকম পজিশনে হয়ে আছে। তো আমার এই কোচটা খুব একটা ভালো লাগে না, যেহেতু একটা আইসিএফ বানিয়েছে। আর আইসিএফ এর এই চেয়ারটার কোচটা হচ্ছে এরকম, কিন্তু আইসিএফ এর যে নর্মাল আরেকটা কোচ আছে যেটা আমি ওরিও কোচে দেখেছিলাম, ওটা কিন্তু খুব সুন্দর লাগে।
चलिए 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 आप चलिए आप चलिए। এতক্ষণ ধরে যতগুলো প্ল্যাটফর্ম কভার করেছি মানে হল স্টেশন এই ট্রেনের সব কিন্তু ইস্টার্ন রেলওয়ের দানাপুর ডিভিশনের মধ্যে ছিল। আর এটা কিন্তু ফ্রেন্ড আমাদের ঘরের জোন ইস্টার্ন রেলওয়ের আসানসোল ডিভিশনের মধ্যে পড়ে। বর্তমানে এই যশোদি স্টেশনটা কিন্তু অমৃত ভারত স্কিমের আন্ডারে রয়েছে। যশোদি থেকে 20 কিলোমিটার দূরে রয়েছে দেওঘর এয়ারপোর্ট। আমরা এখন পৌঁছে গেছি বিহার ছেড়ে ঝাড়খণ্ডের দেওঘর ডিস্ট্রিক্টের যশোদি জংশন স্টেশনে। এখান থেকে লাইন রয়েছে যশোদি দুমকা রামপুরহাট লাইন। এই রামপুরহাট অবস্থিত আমাদের ওয়েস্ট বেঙ্গলের বীরভূম ডিস্ট্রিক্টে। হাওড়া থেকে যে ট্রেনটি বা পাটনা থেকে যে ট্রেনটি বন্দে ভারত এক্সপ্রেস যায় সেই ট্রেনটির হল্ট স্টেশন কিন্তু এই স্টেশনে রয়েছে। স্টেশনটা এমন পজিশনে অবস্থিত, খুব সুন্দর লাগছে দেখতে। কিভাবে উঠলো একজন রানিং এ দৌড়াতে উঠতে পারলো। আমরা যশোদি ছেড়ে এইবার আমরা পৌঁছাবো মধুপুরা জংশনে। এই জনশতাব্দী এক্সপ্রেস প্রতিটা রাজ্যে বিভিন্ন শর্ট ডিস্টেন্স শহরের সাথে শহর যোগাযোগ স্থাপন করে, তেমনি কিন্তু এটা পাটনা সিটি থেকে হাওড়া শহর। জনশতাব্দী এক্সপ্রেস ট্রেন এই হাওড়া পাটনা বা পাটনা হাওড়া প্রথম চালু করা হয়েছিল 12 নভেম্বর 2001 সালে, আজ থেকে প্রায় 23 বছর আগে। পৌঁছালাম যশোদি জংশনের পর আবার একটা জংশন রেল স্টেশন মধুপুরা জংশন রেল স্টেশন। এখান থেকে লাইন চেঞ্জ হচ্ছে মধুপুরা কোডারমা গিরিধি লাইন। মধুপুরা থেকে 32 কিলোমিটার দূরে রয়েছে দেওঘর এইমস। বেজে গেছে 9:28, ছাড়লাম এখন মধুপুরা জংশন। এরপরে আরেকটা ইন্টারেস্টিং স্টেশন আসছে এরপর, জামতারা। অনেকেই এটা নিশ্চয় নাম শুনেছে জামতারা স্টেশন, দেখাবো ওটা আসুক। তার আগে ফ্রেন্ডস কিছু খেয়ে নিই। আর কালকে রাতে বলেছিলাম 2টো কেক কিনেছিলাম, তার মধ্যে একটা কেক সকালে খেয়ে নিয়েছি, এখন আরেকটা খেয়ে নেবো। কেকটা খাওয়ার পর আপাতত এই প্যাকেটটা এখানে রেখে দিই, বাইরে ফেলবো না, ঠিক আছে? আর এখন উঠতে ভালো লাগছে না, এই জন্য এখানে রেখে দিই, যাওয়ার সময় ফেলে নেবো। ফ্রেন্ডস পৌঁছালাম জামতারা। আর অনেকে হয়তো এই নামটার সাথে পরিচিত, জামতারা স্টেশন আর জামতারা গ্যাং, এই নামটা খুব পরিচিত। আর বিভিন্ন নিউজ চ্যানেলে দেখা যায় জামতারা গ্যাংয়ের সাথে জড়িত। এই জামতারার নিকনেম হলো ওয়ার্ল্ড ফিশিং ক্যাপিটাল জামতারা। যত হ্যাকিং থেকে শুরু করে ব্ল্যাকিং মানে আমি বলছি যত সাইবার ক্রাইম সব কিন্তু এই মানে সব কিছুর যতগুলো কেস পাওয়া গেছিলো সব কিন্তু এই জামতারা গ্যাংয়ের সাথেই। এখন যদি ওরা শুনে নেয় আমাদের ধরে নিয়ে যাবে। যাই হোক, এই হলো সেই জামতারা, আর আমি সেখানে আজকে পৌঁছে গেছি। ফ্রেন্ডস এখানে সময় ছিল 9:51, একদম 9:51 ফ্রেন্ড ট্রেনটা পৌঁছেছে। জামতারা থেকে মাত্র 15 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে চিত্তরঞ্জন স্টেশন। জামতারা থেকে চিত্তরঞ্জনের মাঝে মাত্র একটা ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে। জামতারা ছেড়ে এখন এসে পৌঁছলাম চিত্তরঞ্জন স্টেশনে। চিত্তরঞ্জন ফ্রেন্ডস এটা কিন্তু ঝাড়খণ্ডের জামতারা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে।
আর ঝাড়খণ্ডের জামতারা ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত। আমি তাকে ভাবতাম চিত্তরঞ্জন মনে হয় পশ্চিম বর্ধমানে অবস্থিত, কিন্তু চিত্তরঞ্জন যে শহরটা সেটা কিন্তু পশ্চিম বর্ধমানে অবস্থিত। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস কিন্তু চিত্তরঞ্জন স্টেশনের আগের নাম ছিল মিহিজাম রেলওয়ে স্টেশন। পরবর্তীতে 1950 সালের পর ফ্রিডম ফাইটার দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নামকরণে রাখা হয়েছে চিত্তরঞ্জন রেলওয়ে স্টেশন। এই চিত্তরঞ্জন স্টেশনটি অবস্থিত ঝাড়খণ্ডের জামতারা ডিস্ট্রিক্টে। ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ড বর্ডারের খুব কাছাকাছি অবস্থিত এই স্টেশনটি। ফ্রেন্ডস, আমরা এখন পৌঁছালাম ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট বর্ধমান ডিস্ট্রিক্টের আসানসোল জংশন রেলওয়ে স্টেশনে। আর অ্যাকচুয়াল টাইম থেকে ফ্রেন্ড 13 মিনিট আগে ট্রেনটা এখানে প্রবেশ করিয়েছে। আসানসোলে এমনি টাইম ছিল 10:43, যেহেতু আগে ঢুকিয়ে দিয়েছে আর 3 মিনিটের হল্ট ছিল, তাই এখানে ফ্রেন্ডস টোটাল হল্ট টাইম হয়ে গেছে 15-16 মিনিট হল্ট টাইম হয়ে গেছে। আগে ঢুকেছে এই জন্য, আর কারণ আগে আসলে আগে ছাড়বে এটা তো কথা নাই। और भाई कौन सा चैनल है तुम्हारा? मैं हूँ ट्रैवल ब्लॉग। सर्च कर लेते हैं। कहाँ जा रहे हैं आप? मैं हावड़ा जा रहा हूँ सर। स्टैंड पे? ऑफ कोर्स, तुम्हारे को पहले भी देखा था। कहाँ जाम तारा में बना रहे थे ना। अच्छा, जाम तारा में। गाइस फॉलो करो इधर पे, ठीक है? और तुम इधर पे भी फॉलो कर सकते हो। मेरा भी यूट्यूब चैनल है। अच्छा चलो ठीक है, कोई नहीं। देखो गूगल पे यूट्यूब पे जाना, चीज़ का W सर्च करना, वहाँ पे मैं सैंडविचेस वगैरह बना के वीडियोस डाल रहा होता हूँ हर वक्त। एंड अगर तुम हावड़ा रीजन से हो तो यू मस्ट ट्राई इट ऑन जोमेटो। अगर शिवपुर एरिया से, हावड़ा मैदान एरिया से, तो टेक अवे करो भाई, सस्ता पड़ेगा, ऑफर में होगा भाई, ट्राई ज़रूर करना। एकदम सही। আসানসোল ছাড়ছি এখন। আসানসোলের পর এই ট্রেনের লাস্ট স্টেশন হলো দুর্গাপুর। পৌঁছে গেলাম এই ট্রেনের লাস্ট হল স্টেশন দুর্গাপুর। এরপর এই ট্রেনটা 190 কিলোমিটার ডিস্টেন্স কভার করবে, প্রায় 2 ঘন্টা 15 মিনিট টাইম লেগে যাবে ডাইরেক্ট হাওড়া স্টেশন। দুর্গাপুর থেকে হাওড়ার মাঝে রয়েছে 40টা ইন্টারমিডিয়েট স্টেশন। পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। এখানে টাইম ছিল 1:25, আর 1:25 এখানে ট্রেনটা এন্টার করেছে। কোনো নেট নেই, একদম সঠিক টাইমে পৌঁছে গেছি। আমি আবার এখান থেকে বাড়ি পৌঁছে যেতে পারবো। ফ্রেন্ডস, ওকে বাই, আমি নেমে যাই। এই ট্রেনটা এবার 2:05 এখান থেকে ছেড়ে যাবে পাটনার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছি অলরেডি সবাই ফ্রেন্ডস উঠতে শুরু করেছে, যারা পাটনার উদ্দেশ্যে যাবে। আর আজকের মতন এখানে শেষ করছি। পরবর্তী এরকম কোনো ভিডিও নিয়ে আসবো।